এবার দেখে নেব খেলার সময়ের শিরোনামগুলো। সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য, দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের অফ ফর্ম। পাকিস্তান আফগানিস্তান ঘুরে কক্সবাজারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছবি তুলে মুহূর্ত রাখলেন ভক্তরা। কাল দেখার সুযোগ পাবেন ঢাকার দর্শকরা। কার্যক্রম না থাকায় ডিএফের ২৯ কমিটি বিলুপ্ত করল বাফুফে। নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত, ইতিবাচক মনোভাব থাকলেও চূড়ান্ত হয়নি কাবরেরার ভবিষ্যৎ। আনুষ্ঠানিকভাবে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সত্ত্ব পেল সৌদি আরব। ফিফার সভায় সিদ্ধান্ত, ২০৩০ বিশ্বকাপের উদ্বোধন কোথায় চলছে আলোচনা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর মিশনে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের জন্য ম্যাচটা কেবলই আনুষ্ঠানিকতার। টপ অর্ডারের ধারাবাহিকতার অভাবে ভুগছে বাংলাদেশ, তাই একাদশে আসতে পারে পরিবর্তন। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7:30টায়। কোনটা এখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট? সাম্প্রতিক পারফরমেন্সে এই প্রশ্ন এখন তোলা যেতেই পারে। কদাচিৎ অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ডকে হারানো দলটা জিম্বাবুয়ের মতো দলকে প্রায়ই হারিয়ে ধোয়া তুলত 50 ওভারের ক্রিকেটে তারা পাক্কা। কিন্তু আফগানিস্তানের কাছে সিরিজ হার আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে থাকার পর বড় গলায় এখন আর এসব বলার উপায় কই? বাংলাদেশের ক্রিকেট গ্রাফ নিম্নমুখী সেটা বলার অপেক্ষা রাখে না। পাপন নান্নু যুগ শেষ হবার পর যারা আশা করেছিলেন এই বুঝি খারাপ সময় কেটে গেল, তারা ওয়েস্ট ইন্ডিজে চোখ রাখলে যার পরানি হতাশ হবেন। যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন না তেমন কিছু। লম্বা সময় ধরে খেললেও তার পারফরমেন্সে নেই যেমন পরিপক্কতা, তেমনি নেই কথাবার্তাতেও। তাই শান্ত ফিরলে যে তিনি ভারমুক্ত হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। শান্ত না থাকাটা একটা অজুহাত হতে পারে, একই সঙ্গে মুশফিকের অনুপস্থিতিও। কিন্তু তারা থাকলে যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জয় করে ফেলতো বাংলাদেশ, তা গ্যারান্টি দিয়ে বলার উপায় নেই আসলে। কারণ ওই যে বললাম, ক্রিকেটারদের পারফরমেন্সের গ্রাফ আসলেই বেশ নিম্নমুখী। প্রত্যেক ম্যাচের পর শুধুই হাঁসফাঁস, ইস আর 20টা রান যদি বেশি হতো। সে যাই হোক, সিরিজ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রায় অর্ধযুগ আর 11 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড মিশে গেছে সেন্ট কিটসের নোনা জলে। বাংলাদেশ এখন লড়বে মান বাঁচাতে। সিরিজ খোয়া গেছে প্রথম 2 ম্যাচ হেরে, শেষেরটায় যদি একই পরিণতি হয় তাহলে সর্বনাশ, থবল থোলাই। অবশ্য এবারই যে প্রথম বিষয়টা তা নয়, এমন স্বাদ নেয়ার বহু নজির আছে লাল সবুজ ক্রিকেটে। ক্যারিবিয়ানদের বিপক্ষে বুড়ো রিয়াদ আর বোলার তানজিম সাকিব যদি ব্যাটার না হয়ে উঠত, তবে স্কোরবোর্ডের চেহারা হতো আরও রুগ্ন। তাদের লড়াই ছিল দলকে একটা সম্মানজনক অবস্থানে পৌঁছে দেয়া। তাতে অবশ্য কতটা মান বেঁচেছে বাংলাদেশের কে জানে। মিরাজের দল ম্যাচটা হেরে যায় টপ অর্ডারদের অমন দৃষ্টিকটু সব আউটের মধ্য দিয়ে। লজ্জা এড়ানোর ম্যাচে হয়তো কিছুটা বদল আসবে স্কোয়াডে। তাতে কি ফলাফলে যথেষ্ট পরিবর্তন আসবে? তো প্রশ্নটা তোলা থাক। এস এম ইকবাল, সময় সংবাদ। 7 মাস পর মাঠে ফিরে মাত্র 10 বল টিকলেন তামিম ইকবাল খান। রান করলেন 13। দলকে বিপদে রেখে 34 রানেই বোল্ড হন তামিম। তবে ছোট্ট এই ইনিংসেও একটা করে 4 ছক্কা হাঁকিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। পরে তামিমের বাজে দিনে জিততে পারেনি চট্টগ্রামও। এনসিএল টি20তে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম হেরেছে আকবর আলীর রংপুরের কাছে। তামিম ফিরছেন 22 গজে। অপেক্ষা যতটা নাই বাহাতির, তার চেয়েও বেশি ছিল সমর্থকদের। রঙিন পোশাকে দলের টানা ভরাডুবির কারণে ওপেনিংয়ে একজন অভিজ্ঞ ব্যাটারকে মিস করছিলেন সবাই। চারদিকে তাই আলোচনা, চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারও মাঠে ফেরানো হোক ড্যাশিং ওপেনারকে। সে ধারাবাহিকতাতেই এনসিএল শুরুর আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলেছে তার অনুশীলন। নিয়ম নীতির তোয়াক্কা না করে তামিমকে ফিট করে তুলতে শেরে বাংলার সেন্টার উইকেটটাও খুলে দেওয়া হয় তাকে। সেখানে ব্যাটে বলে নিজেকে ঝালিয়ে নেয়ার পর ফিটনেস টেস্টেও তামিমের ফল আশাবাদী করেছিল সবাইকে। টুর্নামেন্টের প্রথম দিনে সব আলো উদীয়মান ক্রিকেটারদের দিকে। লাক্কাতুরায় টি20 ব্যাটিং শেখালেন জিসান আলম আর আরিফুল ইসলাম।
একজন করলেন সেঞ্চুরি, অন্যজন 200 স্ট্রাইক রেটে ম্যাচ জয়ী ইনিংস। তবে এসব ছাপিয়ে আক্ষেপের নাম সিলেটের দর্শক শূন্য গ্যালারি। কাউন্টারে ভিড় নেই, যেমনটা নেই শহরে প্রচারণায়। এর ওপরে ম্যাচের উদ্ভট সূচিতে দর্শক আগ্রহেও ভাটা। এনসিএল টি-20-র উদ্বোধনী দিনে গ্যালারি জুড়ে ছিল শূন্যতার হাহাকার। আরিফুল অনেক ভালো ব্যাটিং করছে মাশাআল্লাহ, যার কারণে ওরা ইজিলি রানটা চেস করতে পারছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, যেহেতু ফার্স্ট ক্লাস বা ডিপিএল একটা সুযোগ ছিল 100 মারার, করতে পারিনি। ইজ লেভেলে 100 হয়েছে, মানে বড় লেভেলে 100 করতে পারিনি, অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে বিপিএল এর আগে এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট আমাদের দেশের। সো অনেক এক্সাইটেড ছিলাম যে এই টুর্নামেন্টে ভালো করার। তো আল্লাহর রহমতে শুরুটা ভালো হয়েছে আর হ্যাপি আর কি। ম্যাচটাই যে ট্রিভান্ডেস ব্যাটিং করেছে এবং প্রতিটা শটে আমার কাছে মনে হয়েছে যে ওয়েল ম্যাচিউরড ইনিংসগুলি খেলেছে। অবশ্যই ওদের জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ কন্টিনিউ যাতে ভালো প্রসেসে থাকে। ফার্স্ট ম্যাচ থেকে এক্সাইটিং ক্রিকেট, এটা কিন্তু এক্সপেকটেশনের বাইরে ছিল এবং এটাই যে প্লেয়ারদের ওদের ইনভলভমেন্ট এবং ওদের কনসেন্ট্রেশন সব কিছু মিলে আমি বলবো যে এক্সাইটিং ক্রিকেট স্টার্ট হয়েছে। আমরা চাচ্ছি এই কন্টিনিউস যাতে এইভাবে থাকে, ভালো ক্রিকেটটা আমরা দেখব। জিসান আরিফুলরা প্রমাণ করলেন এনসিএল টি-20 ফরম্যাটের এই মঞ্চটা তাদের জন্য কতখানি গুরুত্বপূর্ণ। এখন অপেক্ষা ধারাবাহিকতার, আর তা ধরে রাখতে পারলে দেশের ক্রিকেটের পাইপলাইন তো মজবুত হবেই, পাশাপাশি লোকাল ক্রিকেটারদের জন্য এমন টুর্নামেন্ট নিয়মিত বিরতিতে দিতে পারে বড় স্বস্তি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। এনসিএল টি-20 টুর্নামেন্টের উইকেটের প্রশংসা করলেন রাজশাহী বিভাগের ব্যাটার হাবিবুর রহমান সোহান। নিয়মিত পাওয়ার হিটিংয়ের অনুশীলন করায় এই স্তরে সাফল্য পাচ্ছেন বলে মনে করেন তিনি। অন্যদিকে আলোক স্বল্পতার কারণে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের ফলাফল নির্ধারণ হওয়ায় হতাশ রংপুর বিভাগের ব্যাটার আলাউদ্দিন বাবু। এমন বড় টুর্নামেন্টের আগে ফ্লাড লাইট ব্যবস্থা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। এনসিএল খেলছি, আমরা এই টিমটাই খেলছি। হ্যাঁ, তো আমরা অনেক দিন ছিলাম একসাথে, প্রায় 3 মাস ছিলাম। তো আমাদের টিমের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়েছে। ট্রু উইকেট ছিল, যার কারণে ব্যাটিং করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো অল ওভার ঠিক আছে, উইকেট অনেক ভালো ছিল। আমরা একটা এত বড় টুর্নামেন্ট আয়োজন করছি, সেখানে টি-20 বাংলাদেশের দ্বিতীয় টুর্নামেন্ট, এটা বড়সড়ভাবেই বিসিবি এটা করার চেষ্টা করতেছে। যেহেতু আমরা টি-20 ম্যাচ খেলতেছি, এমন একটা সময় ফ্লাড লাইটের নিচে ম্যাচ খেলাটা উচিত আমার কাছে মনে হয়। কারণ একটা ম্যাচের রেজাল্ট ডিএলএ যাওয়াটা খুব ভালো একটা জিনিস আমার কাছে মনে হয় না। কারণ এখানে সবাই আমরা খেলতে আসছি, ম্যাচ খেলে হারা একরকম, আর ডিএলএ হেরে যাওয়া আলোক স্বল্পতার জন্য দুটো ডিফারেন্ট জিনিস। এনসিএলের প্রথম দিনে সিলেটে মাঠের লড়াই উত্তাপ ছড়ালেও ব্যর্থ হয়েছে স্টেডিয়ামে দর্শক টানতে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে প্রায় ফাঁকা গ্যালারিতে। কেন দর্শক নেই মাঠে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে মিলেছে বিসিবির অব্যবস্থাপনার চিত্র। ছিল যথেষ্ট প্রচারণার অভাবও। যদিও প্রত্যাশা করা হচ্ছে সামনের দিনে দর্শক খরা কাটিয়ে উঠবে এনসিএল টি-20। সিলেট থেকে দিগেন সিংয়ের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। লম্বা বিরতি দিয়ে সিলেটের 2 ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় ক্রিকেট লিগের টি-20 ভার্সন। এর আগে এই ফরম্যাটে এনসিএল হলেও এবারই প্রথম শুধুমাত্র দেশি ক্রিকেটার নিয়ে আয়োজিত হচ্ছে আসর। বিপিএল শুরুর আগে যা প্রস্তুতির আদর্শ মঞ্চ। নানা কারণে এবারের এনসিএল আলোচনায়, তার মধ্যে অন্যতম 7 মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে তামিমের ফেরা। এছাড়াও ফিট হয়ে উঠলে সম্ভাবনা আছে মুশফিক এবং শান্তর মাঠে নামার। সুতরাং এই টুর্নামেন্ট নিয়ে দর্শকের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাঠে দর্শক ফেরাতে টিকিটের দাম নাগালের মাঝেই রাখে বিসিবি। সর্বোচ্চ 300 টাকা হলেও 50 এবং 100 টাকায় পাওয়া যাচ্ছে গ্যালারির টিকিট। তারপরও এনসিএলে ব্যাপক অনীহা সিলেটবাসীর। ওয়েস্ট ইন্ডিজ ওইখানে গেম হচ্ছে, ওইখানে জাতীয় দলের টিম থাকা, এখানে কে বা কারা খেলাধুলা করতেছে সঠিক এই সিলেটের সবাই জানে না। বিপিএল হইলে যেভাবে প্রচারণা হয় সারা শহরে, যেরকম ব্যানার ফেস্টুন বা মিডিয়ার মাধ্যমে হয়, তো এনসিএলটা কিন্তু এইভাবে প্রচার করা হয় নাই। এত সকাল
কেউ ঘুম থেকে ওঠার একটা ব্যাপার আছে, তারা উঠতে পারে না। ক্রিকেট বোর্ড টিকেটের দাম নিয়ে গুরুত্ব দিলেও ততটাই গুরুত্বহীনভাবে দেখেছে প্রচার প্রচারণার বিষয়। এনসিএল উপলক্ষে সিলেটে চোখে পড়েনি বিসিবির এমন কোনো উদ্যোগ, যার ফলে অনেকে জানেনই না এমন মেগা আসর চলছে চায়ের দেশে। আজকে কিন্তু 200 রান হয়েছে, চেজিং হয়েছে। এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। তো এটার জন্য কিন্তু দরকার পারফরমেন্স এবং প্লেয়ারদের মাঠের পারফরমেন্স, ম্যাচের স্ট্যান্ডার্ড যদি একটা ভালো পর্যায়ে থাকে, দর্শক কিন্তু অটোমেটিক আসবে। আর এখানে আবার লাইভ টেলিকাস্ট হচ্ছে, যার কারণে হয়তো বা এটা হচ্ছে মানুষের মনে কিন্তু এখনও ঢুকে নাই। আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা দেখে হয়তো আকর্ষণটা বাড়বে, তারপর দর্শকটার মনে হয় আসা শুরু হবে। আশা করছি সামনের ম্যাচগুলি থেকে অবশ্যই আসা শুরু হবে। 11 ডিসেম্বর শুরু হয়ে 24 ডিসেম্বর পর্যন্ত চলবে এনসিএল। দর্শক করায় শুরুটা মেরে হলেও সামনের দিনে জমজমাট হয়ে উঠবে এই টুর্নামেন্ট, সে প্রত্যাশা রাখাই যায়। সিলেটের মানুষ একটু আরামপ্রিয়। ঘন কুয়াশার মাঝে শীতের সকালে মাঠে এসে ক্রিকেট খেলা দেখা তেমন পছন্দ করছে না। অন্যদিকে একই দিনে 4টি করে ম্যাচ, ভেতরে নেই কোনো ফুডকোর্ট, সারাদিনে খাবারের সমস্যা তো রয়েছেই। বিসিবির পক্ষ থেকে এনসিএল এত বড় একটি টুর্নামেন্ট, এটি নিয়ে চোখে পড়ার মতো নেই কোনো প্রচারণা। সবকিছু মিলিয়ে দর্শক খরায় ভুগছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বালুচরে প্রথম জনসম্মুখে উন্মোচন করা হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা ছিল সর্বসাধারণের জন্য উন্মুক্ত। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সঙ্গে সঙ্গে কাছে গিয়ে ছবি তোলার স্বাদও মেটালেন ক্রিকেট প্রেমীরা। দর্শনার্থীরা বলছেন, ট্রফিটি শুধু একটি সোনালী কাপই নয়, এটি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সফলতার স্বপ্ন। তাদের বিশ্বাস, মাঠের পারফরমেন্স দিয়ে ট্রফিটিকে আবারও বাংলাদেশে নিয়ে আসবেন শান্ত মিরাজরা। এদিকে প্রদর্শনী ছাড়াও কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান নিয়ে করা হয় ট্রফি ফটো সেশন। মোহাম্মদ ফারাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের ঐতিহ্যবাহী সাম্পান, এই সাম্পানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশন। তাই পুরো এলাকায় তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। এরপর বক্স থেকে বের করা হয় আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি। সাম্পানের উপর রেখে দীর্ঘ সময় চলে ফটো সেশন। এ সময় ট্রফির আশপাশে ভিড়তে দেওয়া হয়নি কাউকে, তুলতে দেওয়া হয়নি ছবিও। ফটো সেশনের পরপরই কড়া নিরাপত্তার মধ্যে ট্রফি নিয়ে যাওয়া হয় সৈকতের লাবণী পয়েন্টের বালুচরে। রুদেলা আকাশ আর হালকা ঠান্ডা হাওয়ার মধ্যে বালুচরে বিশেষ মঞ্চে সাগরের সামনে রাখা হয় ট্রফিটি। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় প্রদর্শনীটি। মুহূর্তে চারদিকে ভিড় জমে যায় মানুষের। আইসিসির এই শিরোপা দেখতে বালুচরে ভিড় করেন ক্রিকেট প্রেমী দর্শনার্থীরা। তাদের আগমনে সৈকতে তৈরি হয় উৎসব মুখর এক পরিবেশ। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি দেখতে পেয়ে দারুণ খুশি দর্শনার্থীরা। 2017 সালে লাস্ট বাংলাদেশে এসেছিল, কিন্তু এখানে কক্সবাজার আসার সুযোগ হয়ে ওঠে না, বাট এইবার এসেছে। অনেক খোঁজ খবর নিয়ে জানতে পারছি যে এবার দেখা সম্ভব, তাই এসেছি, দেখছি, ছবি তুলছি, অনেক ভালো লাগছে। 4 দিন ধরে আগ্রহ করে বসে আছি চ্যাম্পিয়ন ট্রফিটা দেখার জন্য, দেখে অনেক খুশি লাগতেছে। সমুদ্রের শীতল বাতাস আর ঢেউয়ের অদ্ভুত মন মাতানো শব্দ মিশে এক অপূর্ব দৃশ্য। এই দৃশ্যের সামনে ট্রফি দেখার পাশাপাশি ছবি তুলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থী সহ পর্যটকরা। তারা প্রত্যাশা করেন এই ট্রফি একদিন জয় করে বাংলাদেশে নিয়ে আসবেন টাইগাররা। অবশ্যই চাই বাংলাদেশ জিতুক, তার চেয়ে বেশি চাই হচ্ছে তারা ভালো খেলুক, মানে এত এক্সপেকটেশন রাখতেছি না। খুব ভালো লাগছে, আনন্দের বিষয়। বাংলাদেশ, আশা করি বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশে নিয়ে আসুক। বাংলাদেশের জন্য গুড লাক থাকবে, যাতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ভালো করে এবং দেশের জন্য সম্মান নিয়ে আসে। বিকেল 4টা পর্যন্ত সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শনীর পর ট্রফিটি ফটো সেশনের জন্য নিয়ে যাওয়া হয় সুগন্ধা পয়েন্টে। এরপর নিরাপত্তা বলয়ে আনা হয় সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মিতে। বিশ্বের অন্যতম বড় সমুদ্র সৈকত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী। পাকিস্তান, আফগানিস্তানের পর সবার আগে কক্সবাজারের দর্শকরা পেলেন স্বপ্নিল এই ট্রফি দেখার সুযোগ। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কোনো প্রদর্শনী হলো পর্যটন নগরী কক্সবাজারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আইসিসি টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 2-এ উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। 2 ধাপ এগিয়ে মিরাজ পেছনে ফেলেছেন ভারতের রবিচন্দ্র অশ্বিনকে। টেস্টের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজের চেয়ে 1 পয়েন্ট কম নিয়ে 3 নম্বরে অবস্থান অশ্বিনের। মিরাজের বর্তমান রেটিং পয়েন্ট 284।
গেল সপ্তাহে জ্যামাইকার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে 101 রানে জয় পায় বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজে 1-1 ড্র করে টাইগাররা। লো স্কোরিং টেস্টে বল হাতে 1 উইকেট নিল। ব্যাট হাতে প্রথম ইনিংসে 36 রান করেন অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে 42 রান করেন মিরাজ, যার প্রভাব আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে পড়ে। 4 নম্বর অবস্থান থেকে 2-এ উঠে এসেছেন মিরাজ, পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকেও। বর্তমানে সাকিবের অবস্থান র্যাঙ্কিংয়ের 4-এ। বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ প্রমাণ হওয়ায় দেশের 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ভেঙে দিয়েছে বাফুফে। কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদ বাড়ানোর হয়েছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। এছাড়াও আগামী 7 দিনের মধ্যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানাবে বাফুফে। দেশের ফুটবলের অভিভাবক হিসেবে তাবিদ আউয়াল যুগের সূচনার পর বাফুফের দ্বিতীয় সভা। দিনভর বাতাসে গুঞ্জন, হয়তো সভা শেষেই আসবে জাতীয় দলের কোচ হাভিয়ার কাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের ভবিষ্যৎ। তবে বাটলার ও কাব্রেরার বিষয় ছাপিয়ে আলোচনায় উঠে আসে বাফুফের 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গড়ার প্রস্তাবের অনুমোদনের বিষয়টি। 35টি ডিএফের মধ্যে 29টিতে নানা অনিয়মের অভিযোগ উঠে আসায় সেগুলো তদন্ত করে দেখেছে গেল 9 নভেম্বর গঠন করা বাফুফের মনিটরিং কমিটি। অভিযোগ প্রমাণ হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। তবে নির্বাচন শেষের পর কমিটি ভেঙে দেয়া নিয়ে প্রশ্নের মুখেও পড়েছে বাফুফে, যদিও ফেডারেশন কর্তারা দায় চাপালেন আগের কমিটির ওপর। এই কমিটি কোনো কাউন্সিলরশিপ ঠিক করে নাই, কাউন্সিলরশিপ করেছে বিগত কমিটি এবং বিগত তারা সবকিছু কনফার্ম করে দিয়ে গেছে। 29টিকেই বিলুপ্ত করা হয়েছে এবং এই 29টি জেলাকে বলা হবে অ্যাডহক কমিটি করতে, এবং অ্যাডহক কমিটি আগামী 90 দিনের মধ্যে তারা ইলেকশন দিবে। ইলেকশন দিয়ে তারা নতুন কমিটি পুনরায় নতুন কমিটি তারা আমাদের কাছে পাঠাবে। কাব্রেরা ও বাটলারের ভবিষ্যতের সিদ্ধান্ত 7 দিনের মধ্যে জানাবে বাফুফে। তবে নতুন কমিটির কাছে গ্রহণযোগ্যতা তৈরি হয় মেয়াদ পেরেছে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের। উইদিন 7 ডেজ, আমরা 7 দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন। সর্বসম্মতিক্রমে আমাদের প্রেসিডেন্ট সাহেবের নেতৃত্বে ইমরান হোসেন তুষারকে আগামী 2 বছরের জন্য আরও মেয়াদ বাড়ানো হয়েছে। গত মিটিংয়ে আপনাদের কাছে আমরা বলেছিলাম আমাদের যে কমিটিগুলো করা হয়েছে সেই কমিটিগুলোর আজকে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। 3 ঘন্টার বেশি সময় ধরে চলা সভায় এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রেফারিদের মান উন্নয়নে রেফারিজ একাডেমি স্থাপন সহ বাড়ানো হয়েছে তাদের বেতন ভাতা। দ্রুততম সময়ের মধ্যে সাবজয়ী নারী ফুটবল দলের আর্থিক পুরস্কার বুঝিয়ে দেবে বাফুফে। এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে, সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি, সেদিকে প্রেসিডেন্ট সাহেব সজাগ দৃষ্টি রেখেছেন। এছাড়াও 8 দল নিয়ে চ্যাম্পিয়নশিপ লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সভায়। যা হয়েছে সেটা আমাদের পাশ করানো হয়। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগে রাতে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও বরুসিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান। লা লিগায় সম্প্রতি সময়টা খারাপ গেলেও চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত সময় পার করছে ফুটবল ক্লাব বার্সেলোনা। টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে হলেও শেষ 4 ম্যাচ জয় তুলে নিয়েছে কাতালান ক্লাবটি। বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখের মতো দলকে। এবার কাতালান ক্লাবটির সামনে আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। এই ম্যাচের আগে দারুণ শেপে আছে বার্সেলোনা স্কোয়াড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন বার্সার উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্ড আরোহো। তবে কাতালানদের বড় শক্তির জায়গা আক্রমণ ভাগ। ফর্মের তুঙ্গে থাকা রাফিনিয়ার সঙ্গে রবার্ট লেভানডস্কি। চলতি মৌসুমে এই ডুও প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন 39 বার। সেই সঙ্গে বার্সার বড় অস্ত্র অফসাইড ট্র্যাপ। আর হ্যান্সি ফ্লিকের আস্থার নাম ইয়াংস্টার লামিন ইয়ামাল। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকায় পুরো ফিট স্কোয়াড পাচ্ছে বার্সেলোনা। যে কোনো মূল্যে 3 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের জন্য নিজেদের এগিয়ে রাখতে চায় বার্সা। তবে সিগন্যাল ইদুনা পার্কে কাজটা যে সহজ হবে না স্প্যানিশ ক্লাবটির তা ঠিকই জানা কোচ হ্যান্সি ফ্লিকের। এর আগে প্রতিপক্ষ দলের কোচ হয়ে ইদুনা পার্কের অভিজ্ঞতা আছে এই জার্মান কোচের। Ich bin
লা লিগায় শেষ ম্যাচে কি হয়েছে তা ভুলে যেতে চাই। আমাদের এখন পুরো মনোযোগটাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ঘিরে। এই ম্যাচ থেকে পূর্ণ 3 পয়েন্ট পেতে চাই, কারণ এটা আমাদের নকআউট পর্বে যেতে সাহায্য করবে। আপনাকে শুধু একটা দলের বিপক্ষে নয়, 80,000 সমর্থকের বিপক্ষে খেলতে হবে। আমি জানি এখানকার আবহ কেমন, যার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতোই অবস্থান ডর্টমুন্ডের। জার্মান ক্লাবটিও আছে তাদের 5ম জয়ের খোঁজে। তবে বার্সার বিপক্ষে ম্যাচের আগে ইনজুরির হানা ডর্টমুন্ড শিবিরে। মৌসুমে এখন পর্যন্ত ক্লাবটির 10 জন ফুটবলার পড়েছেন ইনজুরিতে। ঘন ঘন ম্যাচ খেলায় ফুটবলাররা ইনজুরিতে পড়ছেন বলে মনে করেন ডর্টমুন্ড কোচ নুরি শাহিন। তবে যে স্কোয়াড আছে তা নিয়ে বার্সার বিপক্ষে লড়তে চান তিনি। ম্যাচের আগে আমি কোনো অজুহাত দিতে চাই না, তবে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে আমরা ফুটবলারদের উপর অতিরিক্ত চাপ পড়ছে, যার জন্য ঘন ঘন ইনজুরিতে পড়ছে তারা। তবে যে দল আছে তা নিয়েই লড়াই করতে চাই। অন্যদিকে নকআউট পর্বের রেসে টিকে থাকতে মাঠে নামছে এসি মিলান। চলতি মৌসুমে সিরিয়ায় সময়টা ভালো কাটছে না রোজানেরিদের। আর ইউসিএল এর প্রথম 2 ম্যাচ হারলেও শেষ 3 ম্যাচ জয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। নিজেদের 4র্থ জয়ের খোঁজে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে মাঠে নামবে ইতালির জায়ান্টরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ ইউভেন্টাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। জয় পাওয়াটা লক্ষ্য হলেও নিজেদের বর্তমান ফর্ম নিয়ে বেশ দুশ্চিন্তায় পেপ গার্দিওলা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময় এমিরেটসে আর্সেনালের প্রতিপক্ষ মোনাকো। ঘরের মাঠ হলেও লিগ 1-এ দলটাকে নিয়ে বেশ সতর্ক গানার্স বস মিকেল আর্তেতা। ইপিএলের শিরোপা চলে গেছে নাগালের অনেকটা বাইরে। একের পর এক হারে ম্যানচেস্টার সিটি বের হতে পারছে না ব্যর্থতার বলয় থেকে। ট্রেবল জেতা দলটা চ্যাম্পিয়ন্স লিগেও নেই খুব একটা ভালো ছন্দে। ইউসিএলে এবার আরও একটা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে এলিয়ান্স অ্যারেনায় ইউভেন্টাসের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। শেষ 5টি ইউসিএল এর ম্যাচের মধ্যে মাত্র 2টিতে জয় পেয়েছে সিটি। স্পোর্টিং লিসবনের কাছে হারের পর সহজ প্রতিপক্ষ ফেনর্দের বিপক্ষেও হারিয়েছে পয়েন্ট। ইপিএল এর টেবিলেও অবস্থান 4 নম্বরে। এদিকে সিটির সঙ্গে সমীকরণে এগিয়ে তুরিনের ওল্ড লেডিরা। এখন পর্যন্ত দুবারের মুখোমুখি দেখায় সিটি কখনো পায়নি জয়ের স্বাদ। যদিও এবারের মৌসুমে লিগ টেবিলে ইউভেন্টাস নেই ভালো অবস্থানে, তারপরও প্রতিপক্ষের মাঠে বেশ সতর্ক সিটি। আমি অনেকবার বলেছি আমরা আগের অবস্থায় নেই। 7-8টা ম্যাচে পয়েন্ট হারানোর পর বলতে পারি না আমরা আসরের ফেভারিট। আগে আমাদের একটা ম্যাচ জিততে হবে, পরে কি ঘটবে সেটা পরে দেখা যাবে। ইউভেন্টাস ভালো প্রতিপক্ষ, তবে কোয়ালিফাই করতে এই ম্যাচে আমাদের সামনে জয়ের বিকল্প নেই। অন্যদিকে ইপিএল এর এবারের মৌসুমটা স্বপ্নের মতো শুরু করেছিল আর্সেনাল। লম্বা সময় ধরে রেখেছিল টেবিলের শীর্ষ স্থান। সেই দলটাই এখন নেমে গেছে টেবিলের 3 নম্বরে। যদিও চ্যাম্পিয়ন্স লিগে আছে বেশ ভালো ছন্দে। 5 ম্যাচে এখন পর্যন্ত কোনো হারের স্বাদ পায়নি গানার্স। তবে মোনাকোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর্সেনালের। এবারের মৌসুমে লিগ 1-এ উঠছে দলটা। 29 পয়েন্ট নিয়ে বেশ ভালোভাবে টিকে আছে শিরোপার রেসে। লিগে তাদের পারফরমেন্সে আমি মুগ্ধ। খুব ভালো একটা দল। সত্যি বলতে তারা কঠিন প্রতিপক্ষ। বেশ কিছু ভালো ফুটবলার আছে তাদের, যারা যে কোনো সময়ে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাই ম্যাচে আমাদের বেশ ভালো পরীক্ষা দিতে হবে। ইনজুরি নিয়ে আর্সেনালের আছে দুশ্চিন্তা। গ্যাব্রিয়েল মাগালেস সহ বেশ কজন ফুটবলারেরই সার্ভিস পাবেন না মিকেল আর্তেতা। তামিম হোসেন, সময় সংবাদ। পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। খেলা দেখতে কানায় কানায় ভরে উঠে মাঠ। এলাকার তৈরি হয় উৎসব আমেজের। আয়োজকরা বলছেন বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলাগুলো আবারও ফিরিয়ে আনতেই তাদের এই প্রয়াস। পঞ্চগড় থেকে মনিরুল ইসলামের তোলা ছবিতে সোহাগ হায়দারের রিপোর্ট। প্রথাগত ঘোড়দৌড়ের মতো নয় গ্রাম বাংলার এই আয়োজন। রেসে অংশ নেয়া ঘোড়াগুলো যে শুধু রেসের জন্য প্রস্তুত করা হয়েছে তাও নয়, বরং গাড়িতে করে ওজন বয়ে বেড়ানো প্রাণীগুলো নিয়েই লড়াইয়ের সোয়াররা। তাতে অবশ্য উৎসবে এতটুকু ভাটা নেই। গ্রামে গ্রামে এখন নবান্নের উৎসব। কদিন আগেও সোনালী ধানে ছেয়ে থাকা মাঠগুলো এখন বড্ড অলস। ঘরদৌড় কেন্দ্র করে সেখানে উন্মাদনার উপলক্ষ। কানায় কানায় ভরে ওঠা মাঠে সবার চোখে মুখে খুশির ঝিলিক। আমরা ঘোড়া খেলা দেখতে আসছি, খুব ভালো লাগছে। আমাদের এখানে ঘোড়াদৌড় হচ্ছে, আমরা দেখে তার জন্য আমরা এখানে দেখতে আসছি, অনেক মজা লাগতেছে। আমার এলাকায় ঘোড়া খেলা আছে, কোনোদিন দেখিনি, আজকে দেখলাম। পঞ্চগড় জেলা প্রশাসনের সহায়তায় বিলুপ্ত প্রায় গ্রামীণ এই খেলা
বাঁচিয়ে রাখতে ষড়ঋতু জগদল নামের একটি সংগঠনের এই আয়োজন। চমৎকার এই আয়োজনে বাঁধভাঙ্গা আনন্দে মেতে ওঠেন সবাই। অংশগ্রহণকারীদের দাবি প্রত্যেক বছর যেন রাখা হয় এই আয়োজনের ধারাবাহিকতা। আমি ধামরাহাট জেলা নওগাঁ থেকে আসছি। এখানে খেলা আমার অনেক ভালো লাগছে আর আমি অনেক জায়গায় খেলে ফার্স্ট হয়েছি। দৌড়ে আমাদের মজা লাগে, ওই কারণে আসি আমরা শ্রীগঞ্জ থেকে। যেখানে খেলা হয় সেখানে যাই আমরা। মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমি এই খেলা কাছাকাছি 5 বছর ধরে করি। এই এলাকার বাচ্চাদের মধ্যে ঘোড়দৌড় প্রতিযোগিতাটা উজ্জীবিত করার জন্য আমি এটার আয়োজন করেছি। দর্শকদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে আয়োজনে কোনো কমতি ছিল না। একটা খেলা কেন্দ্র করে তৈরি হয় নানা উপলক্ষ। দূর দূরান্ত থেকে হাজির হন অনেকেই। গাঢ় হয় ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বন্ধন। একটি সুস্থ সংস্কৃতি চর্চা, খেলাধুলা চর্চার মাধ্যমে তারা যেন ভালো মানুষ হিসেবে সমাজে তারা গড়ে উঠতে পারে, সেই লক্ষ্যে আমরা এই ধরনের আয়োজন করছি। আগামীতে ইনশাল্লাহ আমরা আরও এই ধরনের গ্রামীণ খেলাধুলা সহ এই ধরনের ঘোড়া দৌড়ের আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নানা রং ও আকারের প্রায় 20টি ঘোড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিরিজের তৃতীয় ওয়ানডেতে কাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোই লক্ষ্য, দুশ্চিন্তার কারণ টপ অর্ডারের অফ ফর্ম। কার্যক্রম না থাকায় ডিএফ-এর 29 কমিটি বিলুপ্ত করল বাফুফে। নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত, ইতিবাচক মনোভাব থাকলেও চূড়ান্ত হয়নি কাবরেরার ভবিষ্যৎ। আনুষ্ঠানিকভাবে 2034 বিশ্বকাপের আয়োজক সত্য পেল সৌদি আরব। ফিফার সভায় সিদ্ধান্ত, 2030 বিশ্বকাপের উদ্বোধন কোথায় চলছে আলোচনা। এ ছিল খেলা সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।